আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ডক্টর শফিকুর রহমান তিনি কি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নেওয়ার সক্ষমতা রাখে? বাংলাদেশে বর্তমানে যে জনপ্রিয় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত, এবং আরেকটা দল হচ্ছে তার নাম ছাত্রদের যে নতুন দল, সেটা নাগরিক শক্তি হিসেবে আসুক বা জাতীয় নাগরিক কমিটি হিসেবে আসুক, এই দলটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের মানুষ এই দলটাকে আসলে খুব দ্রুত চিনবে। কিন্তু এই দলগুলোর মধ্যে সবচাইতে পুরনো দল হচ্ছে জামাতে ইসলামী। কিন্তু এই জামাতে ইসলামী এখন পর্যন্ত বাংলাদেশে 20টা আসনও এককভাবে পায়নি। 5 আগস্টের পর মানুষ ধারণা করছে যে জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বিশ্বাস জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন এই নেতাকর্মীদের মধ্যেও আছে, এবং সাধারণ মানুষের মধ্যেও আসলে অনেকেই মনে করছেন আগামীতে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার কারণে, তার ব্যক্তিত্ব, তার যে কার্যক্রম, তার যে তারুণ্য এজন্য বললাম যে এই বৃদ্ধ বয়সে তিনি তরুণদের চাইতেও অনেক বেশি পরিশ্রম করতে পারেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান, এবং তার বক্তব্য, তার বিবৃতি, তার যেই বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই যেন প্রধানমন্ত্রী ভাব। এখন প্রশ্ন হচ্ছে, এই ডক্টর শফিকুর রহমানের মধ্যে আসলে কি গুণ রয়েছে যে গুণগুলোর কারণে মানুষ বা জামাত স্বপ্ন দেখতেছে আগামীতে ক্ষমতায় যাওয়ার, এবং শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ক্ষমতায় যেতে পারবে এরকম স্বপ্ন কেন দেখছে? আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এই ডক্টর শফিকুর রহমান কোনো ইসলামপন্থী বা ডানপন্থী কোনো ব্যক্তি ছিল না, বা কোনো আলেমও নয়। তিনি সম্পূর্ণরূপে একজন বামপন্থী নেতা ছিলেন। মানে এই যে ইসলামের রীতিনীতি, তিনি কিন্তু একটা সময় বিশ্বাসও করতেন না। মানে হচ্ছে যে ইসলামের যে আইন, যে ইসলাম এবং ধর্ম, এগুলো কিন্তু একটা সময় তিনি পালনও করতেন না। এই যে বাংলাদেশের যে জামাত বিরোধী বা ইসলামী রাজনীতির যে বিরোধী, এই শক্তিটা হচ্ছে এই বামপন্থী যেই রাজনীতিটা বা বামপন্থী যে রাজনৈতিক নেতারা, তারা ইসলামিক আইন এবং ইসলামিক শরিয়ার মারাত্মক বিরোধিতা করে এই বামপন্থীরা। এবং এই বামপন্থী নেতাদেরকে গড়ে তোলা হয় কিভাবে এই ইসলামিক আইনের বিরুদ্ধে কথা বলতে হবে এবং ইসলামিক আইনের শাসন কিভাবে ঠেকাতে হবে। এভাবেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় এই বামপন্থী নেতাদেরকে, বা আপনারা যে সিপিবি সম্পর্কে জানেন, এই সিপিবির নেতাদেরকে সেভাবে গড়ে তোলা হয়। আর সেই দলের, সেই সংগঠন করা একজন ব্যক্তি এই ডক্টর শফিকুর রহমান। বিগত আমলগুলোতে জামাতের যেই দুর্বলতা, এই দুর্বলতাগুলো অনেক কারণেই ছিল, কিন্তু ডক্টর শফিকুর রহমান নিশ্চিতভাবে ভালোভাবে জানেন যে এই ইসলামিক দলের বিরুদ্ধে কি কি প্রপাগান্ডা চালানো হবে, এবং ইসলামিক দলগুলোর বিরুদ্ধে বামপন্থীরা কি কি উপায়ে তাদের প্রপাগান্ডা ছড়ায়। এই সব কিছু কিন্তু ডক্টর শফিকুর রহমানকেও কিন্তু এই বামপন্থী নেতারা শিক্ষা দিয়েছিল, এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি কিন্তু তার আদর্শের রাজনীতিও করেছেন। কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দলের আমির, এবং বাংলাদেশের যেই অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে, এই সবগুলো দলকে একতাবদ্ধ করে তারা ঐক্য করার যেই এখন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটাও কিন্তু এই ডক্টর শফিকুর রহমান করেছেন। তার যোগ্যতা যদি আপনি হিসাব করেন, তাহলে মোটা দাগে আপনাকে বুঝতে হবে যে এই যে ইসলামিক আইনের বিরোধিতা যারা করে এবং এই ইসলামিক আইনকে ডিমোরালাইজ যারা করতে চায়, যে পরিকল্পনায় করতে চায়, এই সবগুলো পরিকল্পনা কিন্তু এই ডক্টর শফিকুর রহমান ভালোভাবে জানেন। অতএব তার বক্তব্যগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি আগাম কিছু বক্তব্য দেন। যেমন এই বামপন্থীরা যেই প্রচারণা চালাতে পারে যে জামাত ক্ষমতায় আসলে মহিলাদেরকে রাস্তায় বের হতে দিবে না, এই জাতীয় যেই বক্তব্যগুলো তারা ছাড়বে, এটা কিন্তু ডক্টর শফিকুর রহমান জানতেন, কারণ তিনি এই বামপন্থী রাজনীতি করে এসেছেন। আর এই কারণে তিনি আগাম কিন্তু
বলেই দিয়েছেন যে আমরা ক্ষমতায় আসলে কোনো নারীদেরকে পর্দা করতে বাধ্য করব না। তার মানে ইসলামিক দলগুলোর বিরোধিতা কিভাবে কোন প্রেক্ষাপটে করবে সেটা কিন্তু তিনি আগাম বলে দিচ্ছেন এবং সেটাকে কিন্তু আগে থেকেই তিনি ব্যালেন্স করে নিচ্ছেন। এমনকি ওনার যেই রাজনীতির দর্শন, এই দর্শন অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোর সাথে নাও মিলতে পারে, কিন্তু তিনি অন্যান্য ইসলামিক দলগুলোকেও আসলে তিনি ব্যালেন্স করে তার বক্তব্য বিবৃতি দেন এবং সেটাও কিন্তু তিনি ব্যালেন্স করে রাখেন। এবং বাংলাদেশে যারা জামাতের বিরোধিতা করে এবং জামাত বাংলাদেশের ক্ষমতার কাছাকাছি না যেতে পারার কারণ হচ্ছে, বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলোর মধ্যে শুধুমাত্র বড় অভিযোগ হচ্ছে তারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে। জামাতকে মোটা দাগে ডিমোরালাইজ করার জন্য এই বিরোধিতা ছাড়া বা এই বক্তব্য ছাড়া জামাতকে অন্য কোনো উপায়ে আসলে সমালোচনা করবে এরকম কোনো কাজ কিন্তু জামাত করে না। মানে তাদের নেতাকর্মীদের আদর্শ, তাদের নেতাকর্মীদের যে মানুষের সাথে যে কমিটমেন্টটা দেয় এবং তারা দলের প্রতি যে আনুগত্য দেখায় এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট এগুলোর সাথে তারা যেভাবে জড়িত হয় না এবং দলের নির্দেশনা তারা সঠিকভাবে পালন করে এবং তাদেরকে ইসলামিক মূল্যবোধ অনুযায়ী তাদেরকে আসলে গঠন করা হয় সততা দিয়ে, এই সব কিছু কিন্তু তাদের অনুকূলে। কিন্তু 1971 সালের বিতর্ক নিয়ে তারা কিন্তু পিছিয়ে ছিল। আপনারা দেখেছেন বিগত সময়ে আওয়ামী লীগ কিন্তু তাদেরকে এই স্বাধীনতা বিরোধী দল বা যুদ্ধ অপরাধী দল বা 1971-এর ভূমিকা নিয়েই সব সমালোচনা করত। যেহেতু এখন বাংলাদেশে আওয়ামী লীগ নেই এবং বিএনপি থেকে যেহেতু আলাদা জামাত রাজনীতি করার ঘোষণা দিয়েছে এবং সেই রাস্তায় হাঁটছে, তখন কিন্তু বিএনপিও সেম ভাষায় তাদের সমালোচনা করা শুরু করেছে। কারণ তাদের বিরুদ্ধে আসলে 1971 সাল ছাড়া আর সমালোচনা করার আসলে আর কোনো স্কোপও নেই। আর এই সমালোচনার কারণে আসলে জামাত সবসময় পিছিয়ে থাকতো। কিন্তু 5 আগস্টের প্রেক্ষাপটের পর এবং মেজর ডালিমের যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের পর জামাত সম্পর্কে যে নেতিবাচক যেই বয়ানগুলো ছিল এই বয়ানগুলো আসলে অনেকটাই দুর্বল হয়ে যাবে। হয়তো অনেকেই মনে করেন যে মেজর ডালিম একজন খুনি, তার কথায় আসলে কি আসা যায়? জি ভাই, তার কথায় কিছু আসা যায়, কারণ সে মুক্তিযোদ্ধা ছিল। এবং জামাত যে বয়ানগুলো 1971 সালের পর থেকে দিয়ে এসেছে যে কেন তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এই বয়ানের সাথে মেজর ডালিমের বয়ান কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। এখন বাংলাদেশে যদি 50% লোক যদি এই মেজর ডালিমের কথা বিশ্বাস না করে আর 50% লোক যদি বিশ্বাস করে, বা 55% লোক মেজর ডালিমের কথা বিশ্বাস করলো না বা তার কথাতে সায় দিল না, কিন্তু বাকি 45% তো সায় দিবে। এখন এই বাকি যে 45% হোক বা 40% হোক, যে লোকগুলো থাকবে এই লোকগুলো জামাতের আর অন্য কোনো দোষ ত্রুটি খুঁজে পাবে না, কারণ তাদের দোষটাই হচ্ছে 1971। যেই বড় একটা অংশ যারা মেজর ডালিমের কথা বিশ্বাস করবে এই লোকগুলো জামাতকে ভোট না দেওয়ার কোনো কারণ থাকবে না। এছাড়াও এই ডক্টর শফিকুর রহমান তিনি ভালোভাবে জানেন যে বামপন্থীদের রাজনীতি আসলে কোথায় এবং তারা এই ইসলামিক দলগুলোর কি কি ক্ষতি করতে পারে তিনি কিন্তু আগাম বুঝবেন বা আগাম বুঝতে পারবেন, যেহেতু তিনি ওই দল করেছেন। তাই বামপন্থীরা এই ডক্টর শফিকুর রহমান জামাতের আমির থাকা অবস্থায় খুব বেশি ক্ষতি করতে পারবে বলে আমি মনে করি না। মানে ইন্টারন্যাশনাল যে গ্রাউন্ডটা রয়েছে, বহির্বিশ্বের যেই একটা অনাস্থা থাকে ইসলামিক দলগুলোর প্রতি, সেই অনাস্থাগুলোও কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন এই ডক্টর শফিকুর রহমান। আপনারা জানেন যে চীনের সাথে জামাতের সাপ এবং বেজির সম্পর্ক থাকার কথা, সেই চীন জামাত সহ ইসলামিক দলগুলোকে আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছে। এই কৃতিত্ব অবশ্যই ডক্টর শফিকুর রহমানের। এবং আমার কেন জানি মনে হচ্ছে, এবং আমি অনেকগুলো সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় এই নির্বাচন নিয়ে আলোচনা করি, কথাবার্তা বলি, এবং আমি যে ব্যবসাটা করি এটা আসলে পাবলিক রিলেটেড। মানে আমার সাথে প্রতিদিন প্রায় 100-200 মানুষের সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়, এবং আমি প্রত্যেকটা জায়গায় একটু চেষ্টা করি যে তাদের মনোভাবটা কি, তারা আগামীতে আসলে কোন দলকে ক্ষমতায় দেখতে চায়, আমি এটা বোঝার চেষ্টা করি। এবং আমি যতটুকু বুঝতেছি যে আগামীতে প্রচুর মানুষ জামাতকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।
এবং ডক্টর শফিকুর রহমানের যে ব্যক্তিত্ব, তার যেই নম্রতা, তার যেই পরিশ্রম করার দক্ষতা এবং তার যেই বাচনভঙ্গি, এই সব কিছুর কারণে যারা জামাত করে না, এই জাতীয় প্রচুর লোক ডক্টর শফিকুর রহমানের এখন দারুণ ভক্ত। এবং তিনি যদি তার এই কার্যক্রম নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারেন এবং তার প্রতি মানুষের যে আকর্ষণ বাড়ছে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত। এছাড়াও আমার সাথে আওয়ামী লীগের অনেক সমর্থকের দেখা হয়, অনেকের সাথে কথাও হয়। তারা অনেকেই আমাকে বলেছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে স্বাভাবিকভাবে আসলে তারা নির্বাচন করতে পারবে না, তাই আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক কম। এবং তারা মনে করছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাদের উপরে নানা রকম নির্যাতন নেমে আসতে পারে। অতএব এই যে আওয়ামী লীগের সমর্থক যারা মনে করে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, এই জাতীয় লোকগুলোও কিন্তু জামাতকে ভোট দিতে পারে আগামী নির্বাচনে। এই সবগুলো মিলিয়ে আমি আগামী নির্বাচনে জামাতের ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল দেখছি। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে জামাত আগামী নির্বাচনে এককভাবে সরকার গঠন করার সক্ষমতাও তৈরি হয়ে যেতে পারে। কারণ আমার জানাশোনা মতে প্রায় 165 থেকে 170টা আসনে জামাতের অবস্থান অনেক ভালো, এবং সেই আসনগুলোতে জামাত কিন্তু দারুণভাবে এগিয়ে রয়েছে। এবং সেই আসনগুলো যদি সত্যিকার অর্থে ম্যাক্সিমাম জামাত বের করে নিয়ে আসতে পারে, তাহলে এককভাবেও জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জামাত যদি 120 থেকে 30টা আসনও পায়, আর এদিকে যদি ছাত্রদের সাথে তাদের জোট হয়, তাহলে ছাত্রদের জোটের মধ্য থেকে বা ইসলামিক দলগুলোর যে জোটগুলো রয়েছে, এই জোটগুলোর থেকে যেসব এমপিগুলো নির্বাচিত হবে, আবার জাতীয় পার্টি যদি জামাতের সাথে জোট নাও করে, তারা কিন্তু আওয়ামী লীগ অথবা বিএনপির সাথে জিএম কাদের জোট করবে বলে আমার মনে হয় না। যদি জাতীয় পার্টি আলাদা নির্বাচন করে এবং সেখান থেকে যদি 20টা আসনও বের করে নিয়ে আসে, জাতীয় পার্টি কিন্তু জামাতের সাথেই সরকার গঠন করতে আগ্রহী হবে। আপনারা যদি জিএম কাদেরের বক্তব্য বিবৃতিগুলো যদি একটু পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে জিএম কাদের আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুইটা দলের সাথে আর জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না। এবং জামাতের প্রতি জিএম কাদেরের আলাদা দুর্বলতা রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে যে জিএম কাদেরের জামাতের প্রতি, জামাতকে নিয়ে যেসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টি যদি সুযোগ পায় সরকার গঠন করার, বা তাদের আসনগুলো নিয়ে যদি কোনো দলের সাথে যদি সরকার গঠন করতে চায়, তাহলে নিঃসন্দেহে জামাতকে তারা চয়েস করবে। এর অনেকগুলো কারণ রয়েছে। এবং জাতীয় পার্টি যদি মেরুদণ্ড সোজা করে আবার রাজনীতিতে তাদের আগের অবস্থানে ফিরে যেতে হয়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের বাইরে থেকে তাদেরকে অবশ্যই রাজনীতি করতে হবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।